খালেদা জিয়ার আজকের এই অবস্থার পেছনে তারেক রহমান নিজেই দায়ী। ধীরে ধীরে নেপথ্যের রহস্য ফাঁস হয়ে যাচ্ছে, ঘটনার সামনে আসছে। আমেরিকাও সিগন্যাল দিচ্ছে যে একমাত্র শেখ হাসিনার এই ফিরে আসবে বাংলাদেশে খুব দ্রুততার। বলছেন যে শেখ হাসিনা ফিরছেন, শিগগিরই ফিরছেন। তিনি কিভাবে ফিরছেন, কবে ফিরছেন? খালেদার মৃত্যুতে হাসিনার শোক রাজনীতিতে শিষ্টাচারের অন্যতম নিদর্শন। একই সাথে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় খালেদা জিয়ার মৃত্যুতে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছেন। একটা জিনিস খেয়াল করেছেন, সেই -2 ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে এটা কার্যকর হয়ে গেল। আসলে এই -2 ফর্মুলা নিয়ে তারা খুব আশাবাদী ছিলেন যে এটা কার্যকর হলে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। আসলে কি বিষয়টা সত্য? যে বাংলাদেশের 4 দশকের বেশি সময়ের রাজনীতিতে এই দুই নেত্রী এতটাই অবিসংবাদিত হয়ে উঠেছেন যে তাদের সরিয়ে না দিলে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে ওলট। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিও অর্থাৎ নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপর এই বিষয় নিয়ে কথা বলছি। সিগন্যাল দিচ্ছে যে একমাত্র শেখ হাসিনার এই ফিরে আসবে বাংলাদেশে খুব দ্রুততার। বলছেন যে শেখ হাসিনা ফিরছেন, শিগগিরই ফিরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমি এই সংক্রান্ত অনেকগুলো পোস্ট আজকে থেকেই দেখছি। সো তিনি কিভাবে ফিরছেন, কবে ফিরছেন, খুব সুনির্দিষ্ট না হলেও, দিনক্ষণ না হলেও একটা যদি আভাস দিতেন। এবং এটা কি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে, নাকি তিনি নির্বাচনের আগে, নাকি তারা আদৌ কোনো নির্বাচনে অংশ নিতে পারছেন আপাতত? আমি কিন্তু 16 মাসে একবার আমাকে বহুবার বহু জায়গায় প্রশ্ন করা হয়েছে, পার্সোনালি প্রশ্ন করা হয়েছে, ইনবক্স করা হয়েছে, কিন্তু আমি আসলে তো জানি না। আমি এটা বলতেও পারবো না কখন আসবে। এখন কেন বললাম, আজকে আপনার এখানে এটা ব্রেক করলাম কেন? আমি ব্রেক করেছি আসলে আজকেই প্রথম বললাম যে আমার জানি কেন মনে হচ্ছে শেখ হাসিনাই ফিরবে। প্রথমত একটা জেনারেল কেন আমি এটা থিঙ্ক করলাম সেটা আপনাকে কিন্তু তখন বলেছি। সেটা হলো যে তারা এমনকি নোবেল প্রাইজ পাওয়া একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যার গ্রহণযোগ্যতা ছিল একচ্ছত্র পৃথিবীর আনাচে কানাচে, তার নাম হলো মোহাম্মদ ইউনূস। তিনি যখন সরকার প্রধান হন তখন মানুষের মনে, এমনকি আওয়ামী লীগের মনে ভিতরেও একটা গোষ্ঠী মনে মনে ভাবছিল সে যদি শেখ হাসিনার চেয়ে বেটার করে বাংলাদেশে, তাহলে আমাদের কি অবস্থান হবে। তখন আমরা নিউট্রাল হয়ে যাবো, এরকম একটা ভাবনা হতেও পারে। আমরা আওয়ামী লীগ করি কিন্তু উনি তো খারাপ কিছু করছেন না, এটা বেটার হলো, অতএব বিকল্প হয়ে যাচ্ছে। আমরা সবসময় বলি প্রত্যেক মানুষের বিকল্প আছে। এটা ধরে নিয়ে এই একটা কথা 16 মাস না, প্রথম 3-4 মাস ধরে এটা মানুষের মনে মনে ছিল। আমি একটা নাম নিয়ে কথাটা বলি, আপনি যদি আমার নাম উচ্চারণে যিনি শুনছেন, উনি একজন খুব শ্রদ্ধেয় ব্যক্তি, ডক্টর আব্দুল নূর। উনি বঙ্গবন্ধুর প্রথম পাঠশালা পরিকল্পনা কমিশনের মেম্বার ছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে উপস্থিত থেকে কাজ করেছেন। উনি ওয়াশিংটন ডিসিতে থাকেন। উনি নিউ ইয়র্কের বইমেলার গত 2 বছর আগের প্রধান সমন্বয়ক ছিলেন। আমাদের ডিসি বইমেলার উনি সাহিত্য পুরস্কার এবং সমন্বয়ক ছিলেন। তাকে যখন আমি গত মনে নেই সেপ্টেম্বর অক্টোবর, এখন না, গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে আমি ওনার ইন্টারভিউ নিতে যাই যে আপনি ডক্টর ইউনূস সম্বন্ধে, ওনার সম্বন্ধে বলুন। উনি আমাকে বলেছিলেন যে আমি একটি কথাই বলবো, দস্তগীর, হি ইজ এ গুড পারসন, গিভ হিম এ টাইম, উই নিড টু গিভ হিম টাইম। আজকে 6, 7, 8, 9 মাস পর ওনার সাথে কোনো একটা অনুষ্ঠানে আমার দেখা হয়। আমাকে হাত ধরে টেনে নিয়ে পাশে চেয়ারে বসে বললো, তুমি কি আমার উপর খুব ক্ষেপে আছো? আমি বললাম কেন? যে সেদিন যে আমি বলেছিলাম তাকে টাইম দেওয়ার জন্য, তারপরে তার যোগাযোগ করনি তুমি। আমি বললাম আমি টাইম দিচ্ছি আপনার মতন, আপনি যখন টাইম দিচ্ছেন আমার তো টাইম দিয়ে জানতে হবে। এখন আমি যেটা আগেই জানি যে লোকটা বাংলাদেশ পরিচালনায় ফেল করবে, সেটা যদি আমি সেদিন বলি তাহলে তো আমার বেয়াদবি হয়ে পড়বে, তাই না? যে আমি এত বুঝলাম কি করে। তাহলে এখন তো আপনি বুঝতে পারছেন টাইম সবাইকে দিতে হয় না। টাইম সমস্ত জায়গায় লাইসেন্সবিহীন খুব স্মার্ট একটা ব্যক্তিকে আপনি গাড়িতে তুলে দেবেন, গাড়ি সে চালিয়ে নিয়ে যাবে, এটা একটা ছেলে খেলা। এটা আপনারা করবেন কিভাবে, এটা ওনাকে বলেছি। অতএব সেইটা যখন ঘটলো না, বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তি, এমনকি নোবেল পাওয়া ডক্টর ইউনূস যখন শেখ হাসিনার বিকল্প নিজকে তৈরি করতে পারলেন না, তখনই ধীরে ধীরে বাংলাদেশের মানুষ যেমন বলতে শুরু করলো আগেই ভালো ছিলাম, তারপরে এখন যখন চিল্লাচ্ছে আগে বেটার ছিলাম, বেস্ট ছিলাম, তখনই আমার মনে প্রথম শুরু হলো যারে বিকল্পই তো নেই, শেখ হাসিনার বিকল্প তো আনতে পারেন নাই, তাহলে শেখ হাসিনা যেহেতু বেঁচে গেছেন, জীবিত আছেন, অতএব বাংলাদেশের জনগণ ওনাকে অবশ্যই ফিরে আনার জন্য যে ডাক তুলছে সেটা তীব্র থেকে তীব্রতর হবে, সেই ডাকেই হয় ওনাকে ফিরে আনবে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপের কথা আমার এই ডকুমেন্টে যেতে হবে। সেই ডকুমেন্টে কি? সেই ডকুমেন্টে হলো মার্কিন কংগ্রেসম্যানরা যে চিঠি দিয়েছেন, সেখানে ওনারা উল্লেখ করেছেন বিষয়টাকে ইনডাইরেক্টলি। সেখানে আমি বলি
ওনারা লিখেছেন, আমরা উদ্বিগ্ন যে যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে এবং ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনরায় চালু রাখে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব না। ফুল স্টপ। এখন আমি আপনাকে বলি যে এটাই আমার এখানে দৃঢ়তা, যে ওনাদেরকে কেউ আমরা বলিনি, অন্ততপক্ষে আমি বলিনি, কেউ বলেনি অপরাধ ট্রাইব্যুনালের কথা। ওনারা নিজেরাই খুঁজে বের করেছেন যে এখানে যে চক্রটা হচ্ছে সেটাকে তারা আরো এরপরে পরের প্যারাগ্রাফে লিখেছেন, যদি প্রতিশোধের চক্র অব্যাহত থাকে, শব্দটা আর গেলাম না, তাহলে গণতন্ত্রের মূল্যবোধের প্রতিফলন ঘটে না। অতএব বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই, প্রমাণিত। বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে ইলেকশন করছেন আমেরিকা, এটা চায় না, প্রমাণিত। ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু রেখে আপনারা সেই লক্ষ্য অর্জন করতে পারবেন না, প্রমাণিত। অতএব যে ত্রুটিপূর্ণ অপরাধ ট্রাইব্যুনাল শব্দগুলো আলাদা আলাদা, আমরা আইনজীবীরা, আমি কিন্তু আপনি হয়তো জানেন যে আমি আইনশাস্ত্রে মাস্টার্স করেছিলাম, এই জন্য এসবগুলো ব্যাখ্যা করতে পারি শব্দ টু শব্দ। ত্রুটিপূর্ণ, যদি ত্রুটিপূর্ণ বলেন, যেমন আপনার সাথে আমি কথা শুনতে পারি না আজকে অনেক সময়, এটা ত্রুটিপূর্ণ, এইটা তো একদম প্রমাণিত ত্রুটিপূর্ণ। শব্দটা যখন ব্যবহার করেছেন তারা যে এই অপরাধ ট্রাইব্যুনাল ত্রুটিপূর্ণ, অতএব এটা দ্বারা যে ওনাকে যে শাস্তিটা দেওয়া হলো এটা যে ত্রুটিপূর্ণ, এটা তো বলা আর বাহুল্যতা, তাই না? অতএব আমি যদি আপনাকে বলি আমি কি ভুল বলছি, এই হলো আমার প্রেডিকশন, এই হলো এখান থেকে আমি শক্তি নিয়ে আজকে আপনার অনুষ্ঠানে প্রথমবারের মতন আমার হাজার হাজার দর্শক শ্রোতা আমাকে সরাসরি প্রশ্ন করেন, আমাদের প্রধানমন্ত্রী কবে ফিরে আসবেন, আপনি তো কখনোই বলেন না। আমি কখনো এটা দুঃসাহস দেখাইনি বলার জন্য, আপনাকেও বলতে পারবো না কবে ফিরে আসবেন, কিন্তু অ্যানালাইসিস করে, তথ্য অ্যানালাইসিস করে আমি যেটা বুঝতে পারলাম, এমনকি আমেরিকাও সিগন্যাল দিচ্ছে যে একমাত্র শেখ হাসিনার এই ফিরে আসবে বাংলাদেশে খুব দ্রুততার ভিতরে। ইলেকশন হতে পারে ডক্টর ইউনূস যদি চরম আমেরিকা বিদ্বেষী না হয়ে উঠতে চান, তাহলে নির্বাচন স্কেজুয়াল করতে হবে। সেই স্কেজুয়ালিং কিন্তু দীর্ঘ সময় নয়, নির্বাচন ডেট ঠিক রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে শেখ হাসিনার সমস্ত যে তার অবৈধ ত্রুটিপূর্ণ যে বিচার সেটাকে স্থগিত রেখে, সম্পূর্ণ স্থগিত রেখে, তাহলে নির্বাচনে সকল দলকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিলেই সেই নির্বাচন আন্তর্জাতিক পর্যায়ে আমরা মনে করব, আমেরিকা মনে করবে। আমেরিকা যেটা মনে করে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, আই রিপিট ইট, আমরা আমেরিকানরা যেটা মনে করি রিয়েলি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং এই চিঠিতে উল্লেখ আছে 2018-তে আমরা মনে করিনি, 2024-এ আমরা মনে করিনি, অতএব 2026-এরটা মনে করাতে হলে আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই নির্বাচনে অংশগ্রহণ করিয়ে, সেই নির্বাচনে উনি ফেল করলেও এটা অংশগ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য বিষয়। খালেদার মৃত্যুতে হাসিনার শোক রাজনীতিতে শিষ্টাচারের অন্যতম নিদর্শন। আসলে আজকে বাংলাদেশ বিশেষ করে একটি জায়গায় আটকে গেছে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আটকে গেছে। সব খবর যেন সেখানেই কেন্দ্রীভূত হয়ে গেছে, কারণ একটি ইতিহাসের একটা পতন হয়েছে। আমি আগের ভিডিওতেও বলেছি, খালেদা জিয়াকে আমি যদি ব্যক্তিগতভাবে দেখি, যে আমি প্রথম দেখেছি, বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী হলেন, আমরা তখন স্কুলে 91 সালে স্কুলে পড়ি, তখন আসলে আমরা রাজনীতিও কিছু বুঝি না, কিন্তু জানলাম, দেখলাম যে একজন প্রধানমন্ত্রী। আগে এরশাদ আমলটা বুঝি যে বাংলাদেশের সরকার মানে এরশাদ, প্রেসিডেন্ট মানে এরশাদ, এরশাদ বলতে সরকার বলতে আমরা সুসময় বুঝতাম এরশাদ। জিয়াউর রহমানের আমলের কথা আমার কোনোভাবেই স্মরণ নেই, তার মৃত্যুর কথাও, মৃত্যুর খবরও আমার মেমোরিতে নাই, তখন হয়তো সবে জন্ম নিয়েছি, যে 1 বছর বয়স। যাই হোক, খালেদা জিয়ার আমলটায় তখনও রাজনীতি বুঝি না, 91-এর প্রথম মেয়াদের প্রধানমন্ত্রী যখন, তখনও রাজনীতি কি জিনিস, কি সরকার, কি দল আসলে বুঝি না। তারপরে আস্তে আস্তে একটু বুঝতে ধরলাম, দেখলাম যে একজন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সেই মেয়াদ গেল, এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় এলো, আওয়ামী লীগ ক্ষমতায় দায়িত্ব পালন করে অত্যন্ত সুন্দরভাবে 5 বছর দায়িত্ব পালন করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিল আওয়ামী লীগ, আবার বিএনপি ক্ষমতা এলো। এই দেখলাম 2001-06 স্মৃতিটাই আসলে রাজনীতি কি জিনিস বা রাজনীতির নোংরামি কি জিনিস, সেটা 2001-06 আমলটাকে বুঝি। 1991-96 আমলে খালেদা জিয়ার শাসন আমলটা খুব সম্ভবত ভালোই ছিল বলি। অবশ্যই তিনি বাংলাদেশের 55 বছরের শাসন আমলের 10 বছর তিনি শাসন করেছেন, দেশ চালিয়েছেন, এই জন্য তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন। খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা, আপনারা সংবাদ মাধ্যমের কল্যাণে জেনেছেন। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই যে ডক্টর ইউনূস, দিয়ে এই কর্মসূচিগুলো ঘোষণা করে, এবং সকালে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এই জন্য বৈঠকের শেষে আইন উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্তগুলো জানান, এবং প্রধান উপদেষ্টা তার ভাষণেও বলেছেন যে বুধবার
বাদ জোহর, আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তার দাফন হবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই। আজকে খালেদা জিয়ার মৃত্যুতে সবচেয়ে বেশি যেটি আমার কাছে ভালো লেগেছে, উগ্রবাদের চর্চা আছে, বিএনপিতে আছে, আওয়ামী লীগে আছে, কিন্তু উগ্রবাদের চর্চার বাইরে শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন। আজকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শোক বার্তা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপি পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। শেখ হাসিনার বার্তা। একই সাথে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, যাকে আওয়ামী লীগের আগামীর কাণ্ডারি মনে করা হয়, তিনিও আজকে খালেদা জিয়ার মৃত্যুতে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমানের বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। তার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুহূর্তে এক রাজনীতির এক চরম যুগ সন্ধিক্ষণে। এই যুগ সন্ধিক্ষণে তখন বেগম খালেদা জিয়ার মৃত্যুটা আসলেই বেদনার। তবে আমি আগের ভিডিওতেও বলেছি যে খালেদা জিয়ার যে অনুপস্থিতিতে, এই অনুপস্থিতিটা হয়তো প্রাকৃতিকভাবে আল্লাহ বেশ আগে থেকেই এটাকে তৈরি করে ফেলেছেন। তার পুত্র তারেক রহমান অনেক দিন ধরেই বিএনপির দায়িত্ব পালন করছেন। কার্যত বলা যায় বিএনপি পরিচালনা করছেনই, বলা যায় গত 1 দশক যাবত অ্যাক্টিভ তারেক রহমানই পরিচালনা করছেন। সেই জায়গা থেকে খুব একটা সমস্যা হবার কথা নয়, তারপরেও সমস্যা। ওই যে আমি আগের ভিডিওতে বলেছি যে 2 নেত্রীর 1 নেত্রী মাইনাস হয়ে গেল এবং এই মাইনাসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় যে শিষ্টাচার দেখালেন, এটি খুব নজিরবিহীন এবং অত্যন্ত ইতিবাচক। শেখ হাসিনা এর আগেও খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো যখন 2015 সালে মৃত্যুবরণ করেছিলেন, তখনও কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। জানাতে পারেননি, খালেদা জিয়ার সাথে সরাসরি দেখা হয়নি। বিএনপির পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে সেটি অ্যাকসেপ্ট করা হয়নি। কিন্তু শেখ হাসিনা নজির স্থাপন করেছেন এর আগেও। আমরা এগুলোকে ইতিবাচক দেখতে চাই, আমরা বাংলাদেশের রাজনীতিকে ইতিবাচক দেখতে চাই। যারা উগ্রপন্থী আওয়ামী লীগেও আছেন, উগ্রপন্থী বিএনপিতেও আছেন, দিন শেষে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হবে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। উগ্রপন্থীদের যেন বিএনপিতেও স্থান না হয়, আওয়ামী লীগেও যেন স্থান না হয়। যারা নীতি নির্ধারক তাদের এগুলো খেয়াল করা উচিত। হ্যাঁ, অনেক সমালোচনা আছে, শেখ হাসিনা থেকে গ্রেনেড হামলা করে মেরে ফেলতে চেয়েছে, এটা করেছে সেটা করেছে, বিভিন্ন কিছু। খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়ে গ্রেনেড হামলা নিজেরা করেছেন। এই যে গত 17 অক্টোবর এই যে ক্যাঙ্গারু কোর্ট থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায় হলো, তখন সেই রায়ে খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেছিলেন। যাই হোক, অনেক কিছু আছে, কিন্তু তারপরে শিষ্টাচারের উপরে, উদারতার উপরে রাজনীতি হতে পারে না। আমরা চাই বাংলাদেশে একটা শিষ্টাচারের রাজনীতির চর্চা হোক। আমি বারবারই বলছি, উগ্রপন্থীদের থেকে বাংলাদেশের রাজনীতি মুক্ত হোক, আমরা এটাই প্রত্যাশা করি। আমরা এই সজীব ওয়াজেদ জয় কিংবা শেখ হাসিনার এই যে সমবেদনা জানানোটাকে ইতিবাচক হিসেবে দেখতে চাই এবং বিএনপিও এই সমবেদনা জানানোটাকে আমরা আশা করবো এই শোক কাটিয়ে কদিন পরে বিএনপি নিশ্চয়ই শেখ হাসিনাকে কিংবা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ দেবেন যে আমাদের শোকে আপনারা পাশে ছিলেন। এটি আমার বিশ্বাস, পরিবর্তিত রাজনীতিতে এটি ঘটবে। যদি না ঘটে, এটি রাজনীতির জন্য দুর্ভাগ্য হবে এবং সেই দুর্ভাগ্যের ফল যারা ইতিবাচক রাজনীতি চাইবেন না, বিএনপি যদি না চায়, সেই ফল বিএনপিকে ভোগ করতে হবে। এখন দেখার বিষয়, আমরা খালেদা জিয়ার আজকের এই শোক রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা শোক জানাই, আমরা আবারও সমবেদনা জানাই। একটা জিনিস খেয়াল করেছেন, সেই -2 ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে এটা কার্যকর হয়ে গেল।
কেন বললাম একটু বিশ্লেষণ করি। আমরা 111-এর সময় শুনতাম -2 ফর্মুলা। -2 ফর্মুলার টার্গেট কে ছিল? বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এই দুইজনকে মাইনাস করো, মাইনাস করলে রাজনীতিতে যে হানাহানি, মারামারি, কাটাকাটি এবং যে দা কুমড়া সম্পর্ক, মুখোমুখি দুটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে যে ধরনের সংঘাত, সেটা বন্ধ হবে, পারিবারিক রাজনীতি বন্ধ হবে এবং দেশে একটা রাজনৈতিক শাসন হবে, যেটা হচ্ছে কোনো হিংসা হানাহানি সেগুলো থাকবে না, বিদ্বেষ থাকবে না, এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করো তেমনটা হবে না, সংসদ কার্যকর হবে, এইসব নানান এই কথাগুলো বলা হতো 111 যে প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল তার প্রেক্ষিতে। কারণ তখন বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি মানে একটা জোরপূর্বক মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কারেকশন করে তার মতন করে ঢেলে সাজিয়ে সে ক্ষমতায় যেতে চাচ্ছিল। তার থেকে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছিল, জাতীয় পার্টি করেছিল, ফলে একতরফা একটা নির্বাচন হতে যাচ্ছিল। সেই নির্বাচনটা যেদিন হবে তার কয়েকদিন আগে এই ঘটনা ঘটে। যাই হোক, এখন ওই যে এটা বলা হতো যে এটা পশ্চিমাদের পরিকল্পনা, এই পরিকল্পনাটা ভারতীয়দের পরিকল্পনা, প্রধানত পশ্চিমাদের পরিকল্পনা। তারপর ঘুরে ফিরে কিন্তু কিছুদিন আগে দেখলাম সজীব ওয়াজের জয়, সেটাও আবার সেই -2 ফর্মুলা, আবার তিনি বলছেন -4 ফর্মুলা। সেটা কি? হাসিনা জয়, খালেদা জিয়া, তারেক রহমান, সেগুলো রাজনীতির দিকে সরাই দাও। এটা নিয়েও বেশ কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। বাস্তবতা হলো যে সেই প্রথম যেই ফরম্যাট -2 ফর্মুলা, সেই ফর্মুলাটা কিভাবে কার্যকর হয়েছে দেখেন। বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন, তো ফলে এটা একটা -1 গেল। আরেকজন হচ্ছে আরেক -1 আছে দিল্লিতে, নির্বাসিত জীবনযাপন করছেন এবং বলতে গেলে আওয়ামী লীগ ঝাড়ে বংশে শেষ, শেখ হাসিনা সহ। তো ওইটাও মাইনাস। বাংলাদেশের এই যে নির্বাচন হচ্ছে, এই যে এত ঘটনা প্রবাহ, কোথাও তো হাসিনা নেই, আওয়ামী লীগ নেই, তাহলে সেটা প্রথমে মাইনাস হয়েছে। এখন বেগম খালেদা জিয়া মৃত্যুর মধ্য দিয়ে বেগম জিয়াও আর রাজনীতির অঙ্গনে থাকছেন, একটা অধ্যায় শেষ হয়েছে। তো এখন যে কেউ বলতে পারেন যে এই তো -2 ফর্মুলা কার্যকর হয়েছে। আসলে এই -2 ফর্মুলা নিয়ে যারা খুব আশাবাদী ছিলেন যে এটা কার্যকর হলে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে, আসলে কি বিষয়টা সত্য? দরকার হচ্ছে রাজনীতিতে একটা সুবাতাস, হিংসা হানাহানি বন্ধ করা। সেই কাজটা যারা করবে তারাই হবে সত্যিকারের রাজনীতির উত্তরাধিকার। সেটা বেগম জিয়া যদি জীবিত থাকতেন তিনি করলেও সেটা সঠিক রাজনীতি হতো, তার উত্তরসূরি তারেক রহমান করলে সেটাও সঠিক রাজনীতি হবে। তাদের দুইজনকে বাদ দিয়ে কেউ যদি যে কেউ করবে সেটাই হবে সঠিক রাজনীতি। সঠিক রাজনীতির ফলেই একটা গুণগত পরিবর্তন আসে। আর যদি বেঠিক রাজনীতি হয়, আপনি যত এই -2 ফর্মুলা করেন, -4 ফর্মুলা ইমপ্লিমেন্ট করেন না কেন, তাতে লাভ নেই। শেখ হাসিনার যদি আওয়ামী লীগের ভালো উত্তরসূরি যদি আসে ভবিষ্যতে, তো আওয়ামী লীগের ভালো রাজনীতিটাকে ক্যারি করবে। আর আওয়ামী লীগের মধ্যে যদি খারাপ কোনো লোক যার কুক্ষিগত করতে চায়। দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।